সুকেশী অনন্য গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young. প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার অয়েল আমার আমিতে। আমি সারিকা। বাংলাদেশ সঙ্গীতাঙ্গনের উজ্জ্বল এক নক্ষত্র তিনি। আধুনিক গান, সিনেমায় প্লেব্যাক এবং অ্যালবামে বৈচিত্র্যময় গানের মাধ্যমে নিজের একটি আলাদা স্থান করে নিয়েছেন। মিষ্টি কণ্ঠ এবং আবেগময় পরিবেশনার মাধ্যমে মুগ্ধ করে আসছেন প্রজন্মের পর প্রজন্মকে। তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আচ্ছা, প্রথমেই কংগ্রেচুলেশনস 45 ইয়ার্স পূর্তি উপলক্ষে। ও আচ্ছা, থ্যাংক ইউ। আপনার সঙ্গীত জীবনের 45 ইয়ার্স। ইউ লুক ওয়ে ইয়াঙ্গার দেন দ্যাট। Forever 21. Forever 21. You're looking very pretty. Thank you. আচ্ছা আপু, এবার একটু 45 বছর পূর্তিতে আসি। যে লম্বা একটি ক্যারিয়ার পার করলেন এবং এই উপলক্ষে কানাডাতে আপনাকে একটা সম্বর্ধনাও দেওয়া হয়েছে। তো সেটা নিয়ে যদি আমাদেরকে কিছু বলেন। ওটা ছিল গত বছরের মে মাসে, মেবি, হ্যাঁ মে মাসে। ওরা আমাকে অনেক দিন ধরে বলছে আমরা আপনার এটা করতে চাই, সাসকোয়াচুয়ানে আর কি। আপনার এত বছরের ক্যারিয়ার, তারা আমার খুব ভক্ত অবশ্যই সামহাও, তা আমরা এটা করতে চাই। রহমত মুন্সি উনি ছিলেন এটার অর্গানাইজার। তো ফিরোজা কি একটা, ফিরোজা ওনাদের স্পন্সরে আমরা আপনার এই ক্যারিয়ারটাকে আমরা করতে চাই, আপনাকে সংবর্ধনা দিতে চাই, প্লিজ আসেন। তারপর এত সুন্দর, আমি ভাবিনি কিন্তু এত সুন্দর করে করবে। তারপরে তো ওখানে গেলাম, বিশাল আয়োজন, বিশাল। এবং ওখানকার কানাডার সমস্ত মেয়র অনেকে ছিলেন ওখানে, ক্যানেডিয়ান, এবং আমাকে খুব নাইসলি তারা সংবর্ধনা দিল। আমি নিজেও জানি না যে আমার এত বছর হয়ে গেছে আমার গানে, তারা ঠিকই ওরা কিন্তু ঠিকই খেয়াল করেছে এবং আমি সত্যি কৃতজ্ঞ ওদের উপর। আপু, ইউ ডিজার্ভ ইট, মানে ইউ অ্যাবসলিউটলি ডিজার্ভ ইট। এবং সবাই আপনার গান ভালোবাসে এবং আপনি অনেক কিছু দিয়েছেন ইন্ডাস্ট্রিকে, তো সেটার বিনিময়ে এতটুকু তো অবশ্যই প্রাপ্য। আচ্ছা, ওকে। আচ্ছা, পরিবার একটু আসি যে এখন আসলে কি নিয়ে ব্যস্ততা চলছে বা আমরা আপনাকে কোথায় আবার শুনতে পাবো? আমার ব্যস্ততা বলতে আসলে সবারই এইরকমই, তবে অনেকে তো এখন ফিল্মে করছে, আমরা ফিল্মে তো করছি কম, খুবই কম, নাই বললেই চলে। কারণ এখনকার ফিল্মের গানগুলো, মানে আগে যেমন ছবির গানগুলো গান নির্ভর ছিল, ছবিগুলো গান নির্ভর ছিল। এক একটা মুভিতে দেখা 7-8টা গান মিনিমাম থাকবেই। হ্যাঁ, কিন্তু এখন আসলে সেই সংখ্যাটাও কমে যাচ্ছে। গল্পগুলো খুব সুন্দর যেহেতু ছিল, গল্পের সিকোয়েন্স অনুযায়ী প্রত্যেকটা জায়গায় গান দেয়া হতো এবং সেই গানগুলো এতই হৃদয় ছোঁয়া ছিল যে মানুষ কাঁদতো, একদম মিলে যেত। তারপরে নায়ক নায়িকা তারা গানগুলো আগে শুনে সেগুলাকে, মানে কিভাবে শিল্পী গেয়েছেন সেভাবে তারা লিপটা মেলানোর চেষ্টা করতো, যার জন্য একদম খুব জীবন্ত হয়ে যেত জিনিসগুলো। এক একটা গান, ছবি রিলিজ না হলেও গানগুলো মানুষের আসলে মনে থাকে, যে গান শুনেই বলে মানুষ সেই চলচ্চিত্রের আসলে গান। যেমন আমাকে বলতো, ম্যাম আপনার গান শুনতে, আপনার ছবি দেখতে যাচ্ছি। মানে আমার ছবি? বলে হ্যাঁ, ওই যে আমার মাঝে নেই এখন আমি, ভালো লাগে রাত, রানী কুঠির বাকি ইতিহাস। তো এইরকম আর কি। আচ্ছা, যে চলচ্চিত্রের কথা বললেন, চলচ্চিত্রে আসলেও তখন দেখা যেত যে একটা রোম্যান্টিক টাইমে হয়তো একটা রোম্যান্টিক গান, বা দুঃখের সময় হয়তো একটা দুঃখের গান, এবং সেগুলো আসলে মানুষের মনে থাকতো। এখন কিন্তু আসলে অনেকটা বদলে যাচ্ছে, তাও আছে। তো সেটা আসলে কতটুকু ইম্প্যাক্ট ফেলছে বলে আপনার মনে হয়, যেটা আপনি বললেন? না, আমার বলা বা ভাবাতে তো তেমন কিছুই যাবে আসবে না। কিন্তু আগে যেমন মনে করো একটা ছবির একটা সিকোয়েন্স হলো, সেই অনুযায়ী গানটা আমার মনে হয় রচনা করা হতো। গানের কথাগুলা পড়লে তখনই মনে হবে যে ওই দৃশ্যের জন্য গানটা। একদম। এখন কিন্তু জাস্ট একটা কিছু হলো, তারপর একটা গান ভরে দেওয়া, এইরকম ব্যাপারটা হয়েছে আর কি। চলচ্চিত্রের প্লেব্যাক মিস করেন? মিস করি এজন্য যে ওখানে আসলে অভিনয়ের অনেক স্কোপ আছে।
অনেক সুন্দর সুন্দর মানে তুমি অনেক অভিনয় করতে পারবে ওর মধ্যে। এবং সেটা যখন আসলে বড় পর্দায় দেখা হয়, হ্যাঁ, যে নায়িকার লিপে আসলে নিজের কণ্ঠ, হ্যাঁ। সেই অনুভূতিটা কিরকম? খুবই সুন্দর। যেমন চন্দ্রগ্রহণ একটা ছবি ছিল, ওখানে একটা গান ছিল আমার, কোন শহরে যাবি পরাণ সবখানেতে ছলচাতুরি। খুব সুন্দর গানের কথাটা, কবির বকুলের লেখা, আর ইমন সাহার সুর ছিল। তো ওখানে ছিল যে মেয়েটা এত ইনোসেন্ট একটা মেয়ে, লাস্টে মেয়েটাকে সম্ভবত মানে কে ইয়ে করে আর কি, তারপরে মেয়েটা একদম পাগল হয়ে যায়। কিন্তু ওই ওই যে একটা সরল মেয়ে, সে যে তার সরলতার দামটা পেল না। ওইখানে একটা গান, কোন শহরে যাবি, মানে কোনখানে তুই যাবি। আচ্ছা আপু, তো এই গানটা আমরা একটু দু লাইন শুনতে পারি কিনা? কোন শহরে যাবে পরাণ, কোন শহরে যাবে পরাণ সবখানেতে ছলচাতুরি। ইটের মধ্যে কীট পতঙ্গ, আধা ঘুমে স্বপ্ন ভঙ্গ। ইটের মধ্যে কীট পতঙ্গ, আধা ঘুমে স্বপ্ন ভঙ্গ। সুখ সবে তোর হইল চুরি, সুখ সবে তোর হইল চুরি সবখানেতে ছলচাতুরি। কোন শহরে যাবি পরাণ, কোন শহরে যাবে পরাণ সবখানেতে ছলচাতুরি। চমৎকার, চমৎকার। তো ওই তখন সিকোয়েন্স গানের কথাগুলো শুনে না মনে হচ্ছিল মেয়েটাকে মেলানো যাচ্ছিল। এবং আপনার কাছে গল্প শুনে আমিও আসলে ওভাবে আসলে পিকচারাইজেশন করতে পারছিলাম। খুবই আলুথালু অবস্থায়, খুব সুন্দর। এরকমই দৃশ্যায়নগুলা হতো আগে। আচ্ছা আপু, আমি জানি যদিও এই প্রশ্নের উত্তর দেওয়াটা খুব কঠিন, কিন্তু তাও জানতে চাই যে এ যাবৎকালীন আপনি যতগুলো চলচ্চিত্রে আসলে প্লেব্যাক করেছেন, তার মধ্যে সবচাইতে প্রিয় গান আপনার গাওয়া নিজের কোনটা, সেই প্রশ্নের উত্তর আমরা নেব। তার আগে নেব ছোট একটি বিরতি। দর্শক, ফিরছি বিরতির পর। গুনে গুনে 1 2 3 4 খোকা বড় হয় বাড়ি সংসার। সুকেশী অনন্যা গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young. দর্শক, ফিরলাম বিরতির পর। কথা হচ্ছিল সামিনা আপুর সাথে। যাওয়ার আগে আমি জিজ্ঞেস করেছিলাম যে এত বছরের ক্যারিয়ার, এতগুলো প্লেব্যাক করা, তার মধ্যে সবচাইতে পছন্দের গান নিজের কোনটা? হবে না, হবে না। এই জন্য যে গানগুলোর সুর ভালো ছিল সেটা হয়তো আমার গাওয়াটা আমার ভালো লাগেনি। আবার যে গানগুলা মোটামুটি যে সুর তাল লয় ঠিক ছিল, যেগুলো আমার পছন্দ ছিল সেগুলো অনেক মানে আন্ডাররেটেড, অনেকের শোনেইনি। যেমন যেগুলো শুনেছে, একবার যদি কেউ ভালোবাসতো, জন্ম থেকে জ্বলছি, আমার বুকের মধ্যে গানে, আমার গরুর গাড়িতে, বা আরও অনেকগুলা গান। হ্যাঁ, আজ আজ কোনো কাজ নেই, আমাদের ছুটি, তারপরে আরও কি ছিল জানি, চন্দ্র সূর্য। আচ্ছা, এগুলো তো সব পপুলার গান, কিন্তু আপনার পছন্দের আসলে কোন গান? হ্যাঁ, সেটা যদি বলো, এরকম অনেক গান আছে যেগুলো আমার খুব ভালো লেগেছিল। তার মধ্যে বুলবুল ভাইয়ের দুটো গান খুবই সুন্দর ছিল। বিশ্বজিৎ দার একটা ছবিতে দুটো গান আমার খুব পছন্দ ছিল। ওনার গানগুলোর নাম? বুলবুল ভাইয়েরটা ছিল হচ্ছে, যদি তোমার জন্য অনন্তকাল আমি কাঁদি, আমি কাঁদবো, আমি কাঁদবো, তবু তোমার জন্যই আর কি থাকবো, এটা একটা ছিল। আরেকটা ছিল, ওটা আমার খুবই ফেভারিট, ওটা তালটা একদম বিউটিফুল তাল ছিল। একটা শ্রাবণের রাত, একটা আষাঢ়ের রাত, আর তোমার ভালোবাসার দুটি হাত, জলের নূপুর পরে পাই, মাখবো মেঘ মেখে গায়, চন্দন এক ছোট্ট ঘরে, বৃষ্টি পড়ে টাপুর পড়ে, নন্দন ছোট্ট ঘরে, বৃষ্টি পড়ে দাদার ঘরে, ঝুম 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 জলে জলের জলপ্রপাত, আহা আহা, একটা মিষ্টি একটা রাত, অঙ্গে তোমার প্রেম আর প্রণয়ের লাগ, আহা। এই গানটা খুবই প্রিয় আমার।
তারপরে বিশ্বজিৎ দার দুটো গান তো ফ্যান্টাস্টিক। একটা ছিল মাকে নিয়ে, যে মায়ের আসলে কোনো জায়গায় নিজের জায়গা না, যখন বাচ্চা একটু ছোট থাকে তখন হয়, একটু বড় হয়, তারপরে যখন বড় হয় আর মা থাকে না, মাকে আর চেনে না। গুনে গুনে 1 2 3 4 খোকা বড় হয়, বাড়ি সংসার খোকা বড় হয়, এই টাইপের আর কি ছিল একটা গান। আরেকটা ছিল আমি যেটা বুঝতে পারছি আপুর কথা থেকে, যে আপু আসলে লিরিক্সটাকে ভীষণ ভাবে গুরুত্ব ইম্পর্টেন্স, দেই। গুরুত্ব দেন অবশ্যই, এবং তার সাথে সুর অবশ্যই। এখন আসলে আপনার কি মনে হয় যে এখনকার সময়ে এসে গানের কোনো পরিবর্তন এসছে কিনা, লিরিক্সের জায়গা থেকে হোক বা? না, কিছু গান তো খুবই সুন্দর হচ্ছে, গান ভালো তো হবেই, খারাপ ভালো মিলিয়েই, কিন্তু আসলে খারাপ বলবো না, গান কখনো খারাপ হতে পারে না। যেগুলো খারাপ জিনিস হচ্ছে সেগুলো গান না, ডেফিনেটলি। তবে ভালো গানও হচ্ছে, না হলে তো আমরা গাইছি কিভাবে। এখনকার গানও কিছু কিছু গান ভালো হচ্ছে। এখনকার আসলে যারা কম্পোজার বা মিউজিক ডিরেক্টর, তাদের কাজের ধরনটা, এই প্রজন্মের যারা কাজ করছে তাদের কাজের ধরনটা আসলে কিরকম, এবং এটার সাথে আপনি আসলে কতটুকু মানিয়ে নিচ্ছেন, বা আগের সাথে এখনকার পরিবর্তনটা আসলে মেজর ভাবে কোথায়? না, ওভাবে তো বলা যাবে না, কিন্তু এখনকার যেমন Equipments টেকনিক্যালি ও- তারা অনেক বেশি অ্যাডভান্সড, অনেক সুন্দর করে সবকিছু অ্যাপ্লাই করতে পারে সবকিছু। কিন্তু আগে যেমন ফিল্মে দেখেছি যে প্রতিটা সিন, প্রতিটা ডায়লগ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো করা হতো, হ্যাঁ, যে কোনখানে কোন মিউজিকটা যাবে, কোন জায়গাটায় মানুষের ফিলিংটা বুঝে আগে আবহ সঙ্গীতটাকে তৈরি করা হতো। এই জায়গাটা কারো দুঃখ হচ্ছে, ওই সময় দেখা গেল মিউজিক ডিরেক্টর একটা বেহালা দিয়ে দিল, হ্যাঁ, মানে ওনারা বুঝে বুঝে মিউজিক করতে। ফিল্মের গান করার জন্য খুবই টাফ ছিল, খুবই সুন্দর হতো প্রতিটা জিনিস আর কি, খুব মায়া জড়ানো ছিল। এবং সত্যি কথা বলতে কি, মানুষের অডিয়েন্স, মানে সবাই যে হলে বসে আছে, আমার মনে হয় আগেকার মিউজিক ডিরেক্টর হলের পুরো দর্শকদেরকে ফিল করতে পারতো, ফিল করে করে তারা মিউজিক তৈরি করতো। তো এখনকার মিউজিক ডিরেক্টরকে ডিরেক্টরদের এখনো কি করে, সেই নিশ্চয়ই জায়গাটা? করে, না হলে এখনকার গানও পপুলার হচ্ছে কিভাবে? ডেফিনেটলি আমি বলবো না, যারা মিউজিক করে, ফিল্মের গান করে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক করে, তারাও বুঝে বুঝে ডেফিনেটলি করে, অবশ্যই। এই প্রজন্মতে যারা আসলে কাজ করছেন তাদের জন্য আপনার কোনো অ্যাডভাইস বা কোনো সাজেশন রয়েছে? না, অ্যাডভাইস না, ওই যে বললাম, তারা অনেক বেশি বোঝে, ভালো বোঝে। তবে হ্যাঁ, মায়াটা বাড়াতে হবে ডেফিনেটলি। এবং আমার মনে হয় যে যারা কাজ করে গেছেন অবসর সময়ে, বা এটাই তাদের কাজ হওয়া উচিত, যে তাদের মিউজিকগুলো, তাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো, তাদের গানগুলো, এগুলা তারা যেন শোনে। ওটা ভাবলে হবে না যে না আমি নতুন কিছু দিব, আমি শুনবো না, তা না, নতুন কিছু তো দিতে হবে, কিন্তু আগের মানুষের সবার জিনিসগুলো শুনতে হবে, অবশ্যই তারা করে। তো এবং শ্রোতাদের আসলে টেস্টের জায়গায় পরিবর্তন এসছে কিনা, আপনার কি মনে হয় যে আসলে তাদের টেস্ট বা তাদের গান শোনার প্যাটার্ন বা সবকিছুর মধ্যে কোনো পরিবর্তন এসছে কিনা? শ্রোতাদেরকে তো আমরা তৈরি করি একদম 100%। আমি গাইছি আমার বুকের মধ্যেখানে, আবার আমি যদি এখন একটা অন্যরকম গান গাই, হ্যাঁ, এবং আমি সেই গানটাকে প্রমোট করতে 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 কান ভরে দিতে 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 আর আমার বুকের মধ্যেখানে আর ঢুকতেই দিচ্ছি না, তো মানুষের আলটিমেটলি কিন্তু ওরকমই হয়ে যাবে, তাদের তো একটা কিছু শুনতে হবে। তো শ্রোতা আমরাই তৈরি করি, খুব সেজন্য ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন হ্যাঁ। আপু, আসলে এটা আসলে তো বাধ্য হয়ে এখন অনেক সময় সত্যি কথা বলতে কি, ফেসবুক যেহেতু বেশি দেখা হয় সারাক্ষণ, তো ফেসবুকে তো যে যার মতো যা খুশি তাই দিয়ে দিতে পারে, তো মানুষের কানটাও নষ্ট হয়ে যাচ্ছে। সেটার জন্য তো আমরাই দায়ী, যারা আমরা ভুলভাল গাইছি, কিংবা অনেকে না গাইতে পারলেও গেয়েই যাচ্ছে গেয়েই যাচ্ছে গেয়েই যাচ্ছে, তখন ওটাই এস্টাবলিশ হয়ে যাচ্ছে, আলটিমেটলি সে আবার সিনিয়র আর্টিস্ট হয়ে যাচ্ছে গাইতে 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 গাইতে। হ্যাঁ, কিন্তু তাদের মধ্যে তো অনেকে আছেন যারা চমৎকার গান গান, এখনকার যারা কাজ করছেন, যাদের কণ্ঠ সুন্দর এবং যারা আসলে শিখে এসছেন এবং ভালো গান গান, তাদের মধ্যে, এই প্রজন্মের মধ্যে কাদের গান আপনার কাছে মনে হয় যে আসলে আপনার ভালো লাগে? সেই প্রশ্নের উত্তর নেব, তার আগে নেব ছোট্ট একটু বিরতি। দর্শক ফিরছে বিরতির পর। আশা ভোসলের একটা গান শুনেছিলাম, ছন্দে ছন্দে গানে গানে, খুব কঠিন। সেদিন থেকে আমার গানের প্রতি একটা আসলো, যেটা আমাকে ঠিক করতে হবে।
দর্শক, ফিরে এলাম বিরতির পর। যাওয়ার আগে আপুকে প্রশ্ন করেছিলাম যে এখনকার যারা সঙ্গীত শিল্পী রয়েছেন, যারা গান গাচ্ছেন, যারা গান গাইতে পারেন এবং ভালো গান গান, তাদের মধ্যে কার কণ্ঠ আপনার কাছে ভালো লাগে বা কার গান আপনার শোনা হয়? এখন আমি যেহেতু রিয়েলিটি শো করেছি কিছু জাজমেন্ট, ওখান থেকে আমি কিছু ভালো ভালো কণ্ঠ আমি পেলাম, যাদের কণ্ঠ রিয়েলি নাইস, কিন্তু তারা ওই যে বললাম আন্ডার রেটেড, কিংবা হয়তো তারা দৌড়াতে মানে দৌড়ে হয়তো বা আগাতে পারছে না, তাদের যোগাযোগটা সেভাবে করতে পারছে না। যোগাযোগটা এখনকার জন্য খুবই দেখতে পাচ্ছি ইম্পর্ট্যান্ট, আগেও ছিল, কিন্তু সবাই আমি না, আমি একটা রেয়ার কেস, কোনো দৌড় ঝাঁপ ছাড়া আমি আজকে এই পর্যায়ে এসেছি। আমি বলবো এটা আল্লাহর, একমাত্র আল্লাহরই এটা ইচ্ছা। আর আমাকে সব সুরকার গীতিকাররা ওনারা খুবই স্নেহ করতেন। তোমাদের মনে হয় যে আমি বোধহয় অনেক গান গেয়েছি, আসলে আমি কিন্তু খুব কম গান গেয়েছি, হ্যাঁ, কিন্তু ভাগ্য আমার সুপ্রসন্ন যে সেই গানগুলো আসলে মানুষদের হৃদয়ে রয়ে কিছু গেছে। গান আমি পেয়েছি বা মানুষের ভালো লেগেছে। তো এখনকার বেশ কিছু ছেলে মেয়ে আছে যারা খুব ভালো গলা তো বেশি আসে না, খুব কম আসে, তো যে গলাগুলা পাওয়ারফুল গলা, অনেক মেয়েকে আমি গাইতে দেখি যারা বেশ ভালোই জনপ্রিয় না মানে ব্যস্ত, কিন্তু তাদের মানে টোনটা বা তাদের গাওয়ার স্টাইলটা আমার হয়তো বা মনে হচ্ছে যে না আরও ভালো করতে হবে, ইমপ্রুভ করতে হবে। কিন্তু যাদের ইমপ্রুভ করা আছে কিন্তু তারা রাস্তা খুঁজে কাজের পাচ্ছে হয়তো না, সুযোগ পাচ্ছে না। যেমন ধরো তোমাদের এখানেই আসতে পারবে না তারা, কারণ তোমরাই জানো না তাদের কথা। আবার অনেকে হয়তো আসবে তোমাদের আমন্ত্রণে যাদের গলা সেরকম ভালোই না, কিন্তু তারা ওভার রেটেড। অবশ্যই, এবং আমরা চেষ্টা তো করি সবাই আসলে ভালোটাকেই প্রমোট করতে এবং ভালোদেরই আসলে উচিত, জায়গাটা দিতে। উচিত। আচ্ছা আপু, অনেকক্ষণ আসলে কাজ নিয়ে কথা বলেছি, এবার একটু ব্যক্তি আপনাকে নিয়ে কথা বলতে চাই। নিজেকে যদি ডিফাইন করতে বলি কিভাবে করবেন? আল্লাহ, কিভাবে বলো? তাও অনেক কঠিন। তাও যদি আমি বলি যে নিজেকে আসলে, যদি বলি যে নিজেকে ডেসক্রাইব করতে আপনার ভাষায়, যে আপনি মানুষটা কিরকম? হয়তো আমারে বোঝার ভুল, হয়তো তুমি ছিলে ঠিক, আমি সহজ সরল মানুষ, আমি তাকাই না চারদিক, আমি সহজ ভাবেই বলি, যে বোঝার সে বুঝে নিক, আমি সহজ সরল মানুষ, আমি তাকাই না চারদিক। গানে গানে আপু আসলে বলে দিল বিষয়টা। আচ্ছা আপু, পরিবার নিয়ে এবার একটু জানতে চাই যে পরিবারে এখন কিভাবে সময় দেয়া হয় বা কি করা হয়? পরিবারে সময় বলতে পরিবারটাও দেখো, ওই যে বললাম গুনে গুনে 1 2 3 4, 1 বছর 2 বছর, তারপরে 6 বছর 8 বছর 12 বছর 24 বছর, তারপর তো যে যেদিকে, আমার ছেলে যেমন এখন ওদিকে আছে, আমার মেয়ে আরেক দিকে পড়ছে, আমি ঢাকায় একা, তারপরে আমার বড় ওইদিকে আছে, হ্যাঁ, আমার কাজের জন্য একটা জিনিস হচ্ছে সারা জীবন আমি না কাজের জন্য এদিকে গেলাম ওদিকে গেলাম ওদিকে গেলাম এদিকে গেলাম, এই তো জীবন, হ্যাঁ, হয়ে গেল। তো এই বাচ্চাদের আমরা খুব বেশি পরিবার কেন্দ্রিক, কিন্তু এখন কাজের জন্য সবাই ছড়ানো ছিটানো আছে, কিন্তু তবু সময় কেটে যায় আমার। আর কাজে কিছু মানে আমার যেগুলো এই দুজনের কাজ এগুলো করি, নাহলে আমার মা আমার পাশে, আমরা একসাথে থাকি, তো মায়ের সাথে গল্পগুজব, খালারা, এইভাবেই চলে। আর যখন বাইরে, দেশের বাইরে অনুষ্ঠান হয়, দেশের বাইরে যেতে হয়, একটু বেশি যাওয়া হয় আমার দেশের বাইরে। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। কিন্তু যাবার আগে আমার মনে একটা প্রশ্ন আসলে আসছে, হ্যাঁ। যে আপনার এমন কোনো স্কিল আছে বা আর কিছু আছে যেটা হয়তো আমরা জানি না, অনেকেই হয়তো জানে না? শুনো, একটা মানুষের কিন্তু আল্লাহ অনেক স্কিল দিয়েই পাঠান, এটা কিন্তু সত্যি কথা। সারিকা শুধু অভিনয় করবে এটা না, তারপরে মুক্তাজ শুধু ডিরেকশন দিবে তা না, ওর আরও অনেক কিছু, এক একটা মানুষের অনেক কিছু থাকতে পারে। যেমন আমার গান তো গাওয়ার কখনো ইচ্ছা হয়নি, আমি অভিনয় করতাম, তারপরে খবর পড়তাম, আচ্ছা। হ্যাঁ, তারপরে আমার নাচার শখ ছিল, আমি খুব ভালো পেইন্টিং করতাম, আমি স্কেচ করে দিতাম ঝাপঝোপ, হ্যাঁ, তারপর যার জন্য আস্তে আস্তে আমার সাজানোর একটা শখ হলো, আমি আচ্ছা। খুব সাজাই মানুষকে, হ্যাঁ,
তারপরে আমি চুল কাটি। নিজের চুলও কাটতে পারেন? চুল কাটাটা আমার এই জন্য ভালো লাগা শুরু হলো, এটা মনে হলো যে একটা জিনিস, একটা ফ্ল্যাট জিনিস আস্তে আস্তে কীভাবে হয়ে যায়, এগুলো আমার খুব ভালো লাগতো ছোটোবেলা থেকে, বুঝছো। আমি টেপ জড়ো হয়ে গেলে সেই টেপটাকে ছাড়াতাম, কঠিন কাজ ভালো লাগতো। গান ছাড়া আমার সব ভালো লাগতো। তো যেদিন আমি আশা ভোসলের একটা গান শুনেছিলাম, ছন্দে ছন্দে গানে গানে, খুব কঠিন, সেদিন থেকে আমার গানের প্রতি একটা আসলো, যেটা আমাকে ঠিক করতে হবে। তো তাহলে আমরা যেটা বুঝলাম অভিনয়- শুধু একটা স্কিল না, এরকম আসলে অনেকগুলো আছে যেটা না। আসলে অনেক কিছু থাকলে আবার অনেক কিছু হয় না, কিন্তু আমার মানে সাজানোটা আর চুল কাটাটা আমার মধ্যে রয়েই গেল, বুঝছো। তো আমার খুব ভালো লাগা থেকে, তা আমি তো অনেকের চুল কেটেছি, বাইরেও কেটেছি, এখানেও কেটেছি, সাজিয়েছি। তা এখন ফাইনালি ভাবলাম না, এটা আমাকে একটু শিখতে হবে, প্রফেশনালি শিখতে হবে, গ্রামাটিক্যালি শিখতে হবে। সেজন্য আমি একটা কোর্সেও ভর্তি হয়ে গেলাম। আচ্ছা, হ্যাঁ, এবং আমার চুলগুলো আমি নিজেই কেটেছি। খুবই সুন্দর হয়েছে এবং আচ্ছা, খুবই সুন্দর thank you. লাগছে। তো এই আর কি, আমার মনে হয় না যে শুধু আমি গান গাই তো বটেই, আমার যেটা ভালো লাগে আমি সেটা করার চেষ্টা করি, অ্যাটলিস্ট খারাপ কোনো কাজ না করে ভালো ভালো কাজ। আমার রাঁধতে ভালো লাগে, হ্যাঁ, তো এই আর কি। চমৎকার আপু, আমরা বিদায় নিয়ে আসি দর্শকদের কাছ থেকে, কিন্তু যাবার সময় আপনার কণ্ঠে একটা গান শুনতে চাই, যেটার জন্য আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। আচ্ছা, নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কোন গানের কথা বলছি। দর্শক সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে, কিন্তু এখনই কোথাও যাবেন না, যাবার আগে আমরা একটা গান শুনবো। আচ্ছা, এই গানটি লিখেছিল কবির বকুল আর সুর করেছিলেন এসআই টুটুল। আমার মাঝে নেই এখন আমি স্বপ্নের সিঁড়ি বেয়ে স্বর্গে নামি, যেন অন্য রকম এক ভালোবাসাতে ডুবে আছি তুমি কাছে আসাতে, মন যেন এক উদাসী কবি, ভালো লাগে রাত, ভালো লাগে চাঁদ, ভালো লাগে রে সবই, ভালো লাগে ফুল, কিছু কিছু ফুল, ভালো লাগে রে সবই। চমৎকার, যেমন চমৎকার আপনার কণ্ঠ এবং এই গানটা আসলে সবার সবসময় মনে থাকবে। আর আপু, যাবার আগে আপনার জন্য একটা উপহার রয়েছে। ও রিয়েলি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সুকেশী অনন্যা গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young.